সালাম আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আগে একটু সমস্যা হয়েছিল, আমাদের লাইভটা কেটে গেছে। আপনাদেরকে যুক্ত করছি নাজিরহাট বড় মাদ্রাসার বিষয় নিয়ে কথা বলছি। এখন নাজিরহাট কওমি পরিষদের প্রধান সমন্বয়ক জনাব মাওলানা ইউসুফ আনসারী সাহেবের সাথে। আজকে আমার কাছে আপনার কাছে আমার কিছু প্রশ্ন আছে। প্রশ্ন হচ্ছে, এখানে এই মানুষ জানতে চায় বিশেষভাবে, আগে লাইভ গুলোতে বিশেষ করে ওরা কমেন্টস করছে যে আপনি মাদ্রাসার কি হন। এই জিনিসটা একটু ক্লিয়ার করবেন। এবং আপনার বিভিন্ন জনে বিভিন্ন কথা বলতেছে নাকি আপনি মৌলানা সেলিমুল্লাহ সাহেবের সাথে এক হয়ে হাবিবুল্লাহ কাসেমি সাহেবকে আপনি মাদ্রাসা থেকে বিতাড়িত করতেছেন, মানে এই জন্য আপনি আন্দোলন করতেছেন। তো আপনি এই দুইটা জিনিস ক্লিয়ার করবেন, আর মাদ্রাসার লাস্ট আপডেট কি আপনাদের, এটা একটু জানাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত এলাকাবাসী, প্রিয় ভাইরা আমার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার এটা ৩ নম্বর লাইভ। আজকে ৭ তারিখ, ৭/১০/২০২৪। আপনার যে প্রশ্ন, এগুলো খুবই যুক্তিযুক্ত এবং এর জবাবও খুব প্রয়োজনীয় বলে মনে করছি। আমি যখন ২০২০ সাল ১৭ সাল থেকে এক হিসাবে চূড়ান্ত আন্দোলন শুরু হয়েছে ২০২০ সাল থেকে, তখন আমি নাজিরহাট বড় মাদ্রাসা আন্দোলনের সংরক্ষণ পরিষদের সভাপতি ছিলাম। আমি মনে করছিলাম যে এটাই আমার জীবনের শেষ যুদ্ধ, শেষ সংগ্রাম। বিগত ৬০ বছর, এখন ২৪ সাল, এই বয়সে এসে আবার আমাকে কিছু করতে হবে, এগুলো আমি চিন্তাও করিনি। আপনার প্রথম প্রশ্নের জবাব আমি এভাবে দেব। যখন ২০২৪ সালে আমি আন্দোলন করেছিলাম, তুমুল আন্দোলন করেছিলাম, তখন আমাকে এই প্রশ্ন কেউ করে নাই যে আপনি মাদ্রাসা কি, আপনি কেন আন্দোলন করতেছেন। কিন্তু আজকে প্রশ্নের সম্মুখীন হয়েছেন, স্বাভাবিক জবাবও দেওয়া প্রয়োজন বলে মনে করছি। মাদ্রাসা গত ৬০ বছরে ২০২০ সাল থেকে মাদ্রাসায় অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি, এই সন্ত্রাসী সিন্ডিকেট, চুরি চামারি, ভুলাংশে নজিরবিহীন। তারপরেও আমি গত ৬০ বছর ২০২০ সাল থেকে এই পর্যন্ত আমি মুখ খুলিনি। কেউ বলতে পারবে না মাদ্রাসার ব্যাপারে কিছু বলছি, এবং মাদ্রাসায়ও প্রবেশ করি নাই। মাদ্রাসা কর্তৃপক্ষ আমাকে কিছু বলুক, এটাও চাইনি। বাইরের লোকজন কিছু সবসময় আসতো আমার কাছে, কিন্তু আমি না সূচক জবাব দিয়েছি, না, আমি এই ব্যাপারে আমি কথা বলবো না। বর্তমান প্রেক্ষাপট ভিন্ন। মাদ্রাসার যেই অবস্থার পরিপ্রেক্ষিতে আমাকে এলাকাবাসী বাধ্য করেছে এক প্রকার দায়িত্ব নেওয়ার জন্য। আমি বারবার চেষ্টা করেছিলাম, অন্যকে দায়িত্ব দাও, আমি আপনাদের সাথে আসি থাকবো। কারণ যেগুলো প্রশ্ন আসছে সেগুলো মোকাবেলা করাটা প্রয়োজন। প্রশ্ন হচ্ছে হক আর না হক। আমি কে?
আমার এলাকাবাসী খুব ভালো করে জানেন, আমি আশরাফ আলী চৌধুরীর প্রপুত্র। এবং মাদ্রাসাটা আশরাফ আলী চৌধুরীর অক্ষ মাদ্রাসা। কাবলা অনুযায়ী, কাগজপত্র অনুযায়ী আমার অধিকার আছে। সেই অধিকার বলে আমি কথা বলতেছি, কাজ করতেছি। নিশ্চয় একটি প্রশ্নের উত্তর পেয়েছেন আপনারা, আশা করি। বর্তমানে অনেকেই বলেন যে আমরা মাদ্রাসা প্রতিষ্ঠাতা। এগুলো ভুয়া কথা। এগুলো জনগণও জানে, মানুষও জানে, সবাই জানে। আমি এ বিষয়ে আর লম্বা কথা বলতে চাই না। আপনার দ্বিতীয় প্রশ্নটা হলো, মাওলানা সলিমুল্লাহর পক্ষ হয়ে আমি কাজ করতেছি। আমার এলাকাবাসী যারা আমার আগের আন্দোলন দেখেছেন, যারা আমাকে চিনেন, কেউ যদি কোরআন মজিদ মাথায় নিয়ে বলেন ইউসুফ আনসারী মাওলানা সলিমুল্লাহ সাহেবের কাজ করতেছে, শুধু একথাই বলে নাই, আমার কানে আসতেছে সবকিছু, আমি দালালি করতেছি, একথা আমার এলাকার মানুষ বিশ্বাস করিবে না। আমার এলাকাবাসী খুব ভালো করে এ বিষয় জানে। মাওলানা সলিমুল্লাহ বর্তমানে একটা মাদ্রাসার প্রতিষ্ঠাতা মহতামেম। মাওলানা সলিমুল্লাহ একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করার পরে আরেকটা মাদ্রাসায় গিয়ে নাক গলাবে, এটা আমার আবার বিশ্বাস হয় না। আবার আমি ওনাকে নিয়ে আন্দোলন করব, ওনার দালালি করব, এটাও বিশ্বাস করার বিষয় নয়। মাওলানা সলিমুল্লাহ নিজ কর্মকাণ্ডে ব্যস্ত, এবং তিনি 4 বছরে যা কিছু করেছেন সেটা দৃশ্যমান। আমি শুনেছি, আমি কোনোদিন ওদিকে দেখিও নাই। তিনি একটা মসজিদ করেছেন 4-5 কোটি টাকা খরচ করে। তিনি একটা মাদ্রাসা প্রতিষ্ঠাতা করেছেন। না যে মাদ্রাসার দিকে তিনি আসবেন বা করবেন, একথা কেউ বিশ্বাস করে না। মাওলানা সলিমুল্লাহ নিজেও বিশ্বাস করবেন। তাহলে দালালি করার প্রশ্ন নাই। আর ইউসুফ আনসারী, আমি খুব দৃঢ় সেটা মানুষ। আমি কারো দালালি করি না। আমি হাবিবুর রহমান সাহেবের দালালি করি নাই। আমি মাদ্রাসা ঠিক করার জন্য আন্দোলন করেছিলাম। হাবিবুর রহমান সাহেব আমার সাথে আন্দোলনে শরিক হয়েছে। আগেও বলেছিলাম, আমি একটা কথা দুবার বলতে চাই না। আমার সাথে আন্দোলনে শরিক হয়েছিল, তার উদ্দেশ্য ছিল এই আমাদের সহযোগিতা নিয়ে তিনি মহতামেম হলেন। হয় স্যার, সুরের উপর আমরা কোনো কথাবার্তা বলি নাই। আমার বিগত লাইভে যদি দেখেন যে সুরের উপর আমরা ছেড়ে দিয়েছিলাম, তখন আমরা সুরের সিদ্ধান্তকে মাথা পেতে দিয়েছি। কিন্তু সুর হওয়ার পর থেকে এমন কোন চুরি চামারি নাই, এমন কোন কর্ম নাই যা হাবিবুর রহমান করে নাই। আমি এটা 3 নম্বর লাইভ আমার। আমি একের পর এক সবকিছু আমার কাছে লিস্টে আছে। এই 2-1 দিন পর আপনাদেরকে আমি জানাব। বর্তমান যে সমস্যাটা, বাইরের সমস্যা। রবিউল হাসান নামে একজন শিক্ষক আছে, একটা মহল্লার, অর্থাৎ ডাইমিয়াজি বাড়ির একজন আলেমের সাথে তার সাথে একটা বাজারের মধ্যে একটা সংঘর্ষ হয়েছে। ওই সংঘর্ষটা হয়েছে বাজারে। আমি জানিও না, দেখিও নাই। রাত 9টার সময় আমি শুনছি
আমাকে একজন টেলিফোন করে বললো নাজিরান মাদ্রাসায় গন্ডগোল। তখন আমি ঘরে বসে বসে টেলিফোনের মাধ্যমে খবর নেওয়ার চেষ্টা করলাম, এতটুকু আমার জানা আছে। তখন এলাকার মানুষ, রবিউল হাসান ভিন্ন ভিন্ন এলাকার মানুষ, রবিউল হাসান হাবিবুর রহমান সাহেবের সিন্ডিকেটের 2 নম্বর ব্যক্তি, এটাকে নিয়ে একটা সমস্যা সৃষ্টি করলো। এই সমস্যাটা হাবিবুর রহমান সাহেব যদি চেষ্টা করতেন, তিনি কোনো সমস্যার সমাধান করতে পারেন না, জানেন না। যদি করতেন তাহলে সমস্যাটা সমাধান হয়ে যেত। এই সমস্যাটা নিয়ে আদর্শ স্কুলের মসজিদে একটা বৈঠক হইল। বৈঠক হচ্ছে এটাও জানি না, আমাকে কেউ বলাই নাই বৈঠক হচ্ছে বা কি হচ্ছে না হচ্ছে। আমি প্রয়োজনও বোধ করি নাই জানার। আমার বড় ভাই হারুন আনসারী সাহেব সামাজিক কাজকর্মে জড়িত থাকেন, বাজারের কাছে সরাসরি আছে, ওনাকে তারা ফোন করে ওই মসজিদে নিয়ে গেছে সমাধানের জন্য। আমার বড় ভাই গিয়েছে, সমাধানকারী হলো কুম্বরপাড়ার ইউনুস কোম্পানি বা ইউনুস সদাগর, ডানমিয়াবাদী কালু সদাগর। মাদ্রাসার একজন শিক্ষকের মামলা, মাদ্রাসার মোহতামেম সাহেব যদি, তথাকথিত মোহতামেম যদি চেষ্টা করত, তাহলে মাদ্রাসায় তাদেরকে ডেকে এসে সমুদ্র করা সম্ভব হতো। এখন আমার প্রশ্ন হলো, ইউনুস সদাগর এবং খালু সদাগর মাদ্রাসার অন্য জায়গায়, মাদ্রাসার ঘটনাটা আদর্শ স্কুলের মসজিদে একটা ইবাদতখানা আছে, ওখানে নিয়ে সমুদ্রতার বৈঠক করে। এটা আমার একটা প্রশ্ন, কেন? এটা তো মাদ্রাসাতে যাদেরকে দায়িত্ব মাদ্রাসা তারা আসত। ইউনুস সদাগর আর খালু সদাগরের যে জিনিসটা আমি করতে পারবো না, সেটা করার উদ্যোগ নেওয়ার কোনো প্রয়োজন ছিল না। কারণ এই ঘটনাটা যেটা ঘটে গেছে, খালু সদাগরের বাড়ির ছেলেমেয়েরা কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাইছে রবির সাথে, রবিউল হাসানের সাথে। রবিউল হাসানের সাথে যেটা হয়েছে, আমার দাদা মসজিদ থেকে বের হয়ে রবিউল হাসানকে মসজিদে ঢুকালো সমাধানের জন্য, এদেরকে গালিগালাজ করলো, যারা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাইছে। কিন্তু মাদ্রাসায় বসে মোল্লা নিজাম ইউনুস সদাগরের শাশ্বত ভাই মাদ্রাসা থেকে ছাত্রদের উস্কানিমূলক বক্তব্য দিয়ে মাদ্রাসা থেকে বাইর করে দিল লাঠি ছোটা দিয়ে। তখন মাদ্রাসায় মইনে মতম হাফেজ শামসুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই সাহেবজাদা, হাফেজ মাওলানা ইসমাইল সাহেব জিনিসটা লক্ষ্য করে মোহতামিম সাহেবকে ফোন করলো, হুজুর মাদ্রাসা ছাত্ররা লাঠি ছোটা নিয়ে বাইর হইতেছে, বাইরে কোনো গন্ডগোল হলে মাদ্রাসার উপর, মাদ্রাসার বদনামি হবে, মাদ্রাসার ক্ষতি হবে, আপনি একটু বের হয়ে মাদ্রাসা ছাত্রদেরকে বাইর হতে বারণ করেন। হাবিবুর রহমান সাহেব এই জাতীয় সমস্যা থেকে সে হয়তো অসুস্থ দেখায় অথবা অপারগতা দেখায় সব সময়। ইসমাইল সাহেব মইনি মতমিনে তার একটা দায়িত্ব আছে, দায়িত্ব বলে ফোন করেছিল। ইসমাইল সাহেবকে অর্ডার দিল, আপনি যান বাবা, আপনি যান বাসায়। এরকম আমি ইসমাইল সাহেবের স্টেটমেন্ট নিয়েছি, বাবা আপনি যান গেটে, আপনি যান, ছাত্রদের বেরিয়ে মানা করুন। ইসমাইল সাহেব বললো যে হুজুর আপনি মোহতামেম, আপনি আসলে আমি যাব, অথবা আমি যাব না ছেলেদেরকে রক্ষা করার জন্য। মোহতামেম সাহেব বলল, বাবা আমি অসুস্থ বাসায়, এরকম বাবা আমি অসুস্থ, তুমি তাড়াতাড়ি যাও। তা ইসমাইল সাহেব আবারও বললো যে আমি যাব না। তখন হাবিবুর রহমান বলল যে আমি নির্দেশ করিতেছি, যদি এক অক্ষর ভুল হয় হাবিবুর রহমান সাহেব স্টেটমেন্ট করো, হাবিবুর রহমান সাহেব লাইভে আসো। আচ্ছা, যখন নির্দেশ হলো তখন
ইসমাইল সাহেব গেটে গিয়ে ছাত্রদেরকে বারণ করলো, যেটা হয়েছে হয়ে গেছে, এটা আমরা উপযুক্ত ব্যবস্থা নেব, যারা করছে তাদের শাস্তির ব্যবস্থা করব, মাদ্রাসায় বৈঠক ডেকে আমরা সমাধান করব, বাইরা ছাত্ররা তোমরা নিজ নিজ জায়গায় চলে যাও, বাইর হয়ে না। ইসমাইল সাহেব ক্ষণিকের জন্য কামেল হয়েছিল, ছাত্রদেরকে বাইর হইতে দেন নয়। নির্দেশটা কাজ ছিল? নির্দেশ ছিল হাবিবুর রহমানের। অযোগ্য মহতামেম, প্রতারক, মিথ্যাবাদী। তখন নিজামুদ্দিন লুঙ্গি ভরা গেঞ্জি গায়ে মাদ্রাসার ময়দানে এসে ছাত্রদেরকে আবার উস্কানি দিল, বের হ। তখন ইসমাইল সাহেব দেখলো যে অবস্থা বেগতিক, যখন এক উস্তাদে বলছে যাও, ইসমাইল সাহেব মনে করলো যে আমি আর বন্ধ করাটা ঠিক হবে না। এখন একজন উস্তাদে বলতেছে, তখন ছাত্ররা আবার উস্কানিমূলক বক্তব্যের পরিপ্রেক্ষিতে বের হয়ে গিয়ে ওখানে হাঙ্গামা করলো। এ হলো মাদ্রাসার গন্ডগোলের মূল নায়ককে রবি নিজাম। গন্ডগোল যখন হয়ে গেল, তখন হাবিবুর রহমান অসুস্থতা চলে গেল, মাদ্রাসা দপ্তরে এসে শ্বাসবাস করে রুমাল গায়ে দিয়ে, রুমাল মাথায় দিয়ে, পাগড়ি বাঁধে দপ্তরে এসে বসে গেল। রবি সাহেব ওখান থেকে ফিরে আসলো, ফিরে আসার পরে বাজারে একটা মিছিল দিল, মাদ্রাসা ময়দানে অত্যন্ত খারাপ ভাষায় বক্তৃতা করলো নিজাম, রবি। আমি এদেরকে হামেশাই সন্ত্রাসী বলি, আজকেই বলতেছি সন্ত্রাসী। এই শুরু হলো। যদি তারা উস্কানিমূলক বক্তব্য না দিত, কথাবার্তা না বলতো, এটা একটা সমাধানের পথ থাকত। উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে এমন ঘটনা ঘটিয়েছে, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোহতামেম মাওলানা নুর সাহেব রহমতুল্লাহ আলাই, এরপর মাওলানা হাফেজ শামসুদ্দিন সাহেব রহমতুল্লাহ এই মাদ্রাসাকে গঠন করেছে। 6 তলা, 7 তলা, 8 তলা বিল্ডিং দেখছেন, এগুলো সব ওনার। বাজারে অনেক সম্পত্তি, খালে নালে বিলে অনেক সম্পত্তি করে গিয়েছেন। মাদ্রাসা যদি আপনারা যদি এক টাকা ধাঁধাও না দিই, মাদ্রাসা চলবে। অবশ্য এমন ব্যবস্থা করে গিয়েছেন। দেখেন, এই সন্ত্রাসী সিন্ডিকেট হাবিবুর রহমানের, নিজাম এবং রবি, হাফেজ শামসুদ্দিন সাহেব রহমতুল্লাহ সাহেবজাদা, হাফেজ মৌলানা ইসমাইল সাহেব, যিনি বর্তমানে মইনে মোতাব, ওনার বাসার দিকে ছাত্রদেরকে অগ্রসর করাই দিল এবং ওনার বাসায় মারমুখী ছাত্ররা ওনার গায়ে পর্যন্ত হাত উঠেছে, মৌলানা শহীদুল্লাহকে আহত করেছে এবং স্লোগান দিছে, নাজিরহাটের গুন্ডারা হুঁশিয়ার হুঁশিয়ার, নাজিরহাটের গুন্ডাদের গালে গালে মারো জুতা একসাথে। হাবিবুর রহমান কন্ট্রোল তো করতে পারে নাই। তখন অবস্থা বেগতিক দেখে নাইবে মোহতামেম হাফেজ মাওলানা ইয়াহিয়া সাহেব হাবিবুর রহমানকে বলল, হুজুর আপনি বলছেন ইসমাইল সাহেবকে গেট রক্ষা করার জন্য, ইসমাইল সাহেব আপনার নির্দেশ পালন করেছে না, এখন ইসমাইল সাহেবের ঘরের উপর যে আক্রমণ করাইলো এখন করতেছে, আপনি কি বের হয়ে তাদেরকে বলেন না আমি পাঠাইছি, ছাত্রদেরকে বারণ করার জন্য আমি পাঠিয়েছি, এ কথাটা বলেন না। তিনি অপারগতা করেন না, তিনি দপ্তরে বসে আছেন। তাহলে আমি বুঝতে পারি এই ঘটনাটা সংগঠিত করার জন্য হাবিবুর রহমানও জড়িত, রবির জড়িত এবং নিজামও জড়িত। কারণ হাবিবুর রহমান সাহেব পাঠিয়েছে যে জন্য ইসমাইল সাহেব গিয়েছিল, তাহলে ইসমাইল সাহেবকে বাঁচাতে তিনি আর গেলেন না। ইসমাইল সাহেব অপমানিত হলো। কার সন্তানকে, কে মাদ্রাসার উপকার, কে মাদ্রাসাকে গঠন করেছে, তার সন্তানকে। রবিউল হাসানের বাড়ি কোথায়?
আচ্ছা, তখন আমরা এলাকাবাসী, আপনারা নিশ্চয়ই জবাব পেয়ে গেছেন কেন আমি কথা বলতেছি, কেন মাদ্রাসার ব্যাপারে আমি মাটি, এ কথার উত্তর পেয়েছেন। মাদ্রাসার সংগঠিত ব্যাপারে আপনারা যে ঘটনা সংঘটিত হয়েছে এই ব্যাপারে আপনারা অবগত হয়েছেন আমার মনে হয়। লম্বা কথাবার্তা বলার প্রয়োজন নেই। আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো আপনারা তদন্ত করে দেখেন সত্য মিথ্যা, আপনাদের উপর ছেড়ে দিলাম। আচ্ছা, তখন আমরা দাবি উঠেছি যে সৌরা ডাকো, সৌরা ডেকে মাদ্রাসার 10 দিন এই ঘটনা ঘটার পরে পুলিশ আর্মি এসে মাদ্রাসা বরফু, এটা লজ্জাকর। একজন মোহতেমের জন্য এটা অত্যন্ত দুঃখজনক। পরিচালনার দক্ষতার অভাবে এই সমস্ত ঘটনা ঘটে। তখন এলাকাবাসীর যখন আক্রমণ হয়েছে, আমার এলাকার 8-10 জন মানুষের মাথা ফাটা গেছে, ফাটিয়েছে ছাত্ররা, 8-10 জন। তখন এলাকাবাসীরা আমাকে বাধ্য করলো, আপনি আমাদের দায়িত্ব নিতে হবে, প্রধান সমন্বয়ক। আমি বলছেন ভাই সভাপতি করো না, আমার বয়স হয়ে গেছে, আমার এই সমস্ত তাহলে আমরা কাজ করব, আপনি নামটা দেবো, আপনি আশ্বাসুদ্দিন আওলাদ। তাহলে আপনারা সব কিছু উত্তর পেয়ে গেছেন 2টি প্রশ্নের, পাইছেন কিনা? ইনশাআল্লাহ আশা করি আপনারা পেয়েছেন। আসেন, এরপর 10 দিন প্রশাসন মাদ্রাসা বন্ধ করে দিয়েছে। তখন আমরা বললাম যে অতি শীঘ্রই সৌরা ডেকে মাদ্রাসার সৌরা ডেকে এগুলো সমাধান করুন। সৌরার সভাপতি মুতল্লি, তথাকথিত মুতল্লি, অযোগ্য মুতল্লি খলিল কুরাইশি হাটাজারি মাদ্রাসা বাবুনগরের মোহতেমেম সাহেব সৌরার সভাপতি। হাবিব রহমান সাহেব ওখানে গিয়েছে, হাবিব রহমান সাহেবকে সভাপতি সাহেব মাওলানা মহিবুল্লাহ সাহেব বাবুনগরী বলছে যে 70 সৌরা ডাকো, সৌরা ডাকে এটা সমাধান করে নাও, মাদ্রাসার ঢাকা করে দেব। তখন তো প্রশাসনের 10 দিনের জন্য বন্ধ দিয়েছে। এখন আমরা এলাকাবাসীর চাপ, এলাকাবাসী অত্যন্ত উত্তপ্ত অবস্থা, এলাকাবাসীর চাপে আমরা মাদ্রাসা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছি এবং সৌরার প্রস্তাব করেছি। সৌরা যদি আজকে বসে কালকে থেকে মাদ্রাসা খোলা হবে এই কথা বলছি, এবং হাবিবুর রহমানকে বহিষ্কার করেছি জনসম্মুখে, জনগণের দাবির মুখে। আজকেও আমি আমার সমন্বয়কদের বৈঠক হয়েছে, আজকেও আমি আমার সমন্বয়কদের পরামর্শক্রমে হাবিবুর রহমান সাহেবকে বহিষ্কার করলাম। আমরা মাদ্রাসা খুলবে, লেখাপড়া চলবে, হাবিবুর রহমান মাদ্রাসা থাকবে, এটা আমরা মানব না। তিনি এখন মহিবুল্লাহ বাবুনগরীর পরামর্শকে এড়িয়ে সৌরা না রাখার কারণ বিগত 60 বছরের ইতিহাস সামনে আসবে, সৌরার সামনে তিনি অপদস্থ হবেন। একবার তিনি গত সৌরার আগের সৌরাতে তাকে মোহতেমেম থেকে বাদ দিয়েছিল, আবার এই সৌরার কাছে কান্নাকাটি করে মোহতেমেম হয়েছে, আবার দুর্নীতি, আবার সাধারণপ্রীতি, আবারও শয়তানি তিনি আরম্ভ করে দিয়েছে। আমার জানা মতে আজকে 6 মাস যাবৎ মজলিস ইলমি, এটা একটা মজলিস ইলমি একটা সংগঠন আছে মাদ্রাসার ভিতরে, বন্ধন বিষয়, লেখাপড়া ইত্যাদি বিষয় এগুলো সম্পর্কিত সিদ্ধান্ত দেয়, সিদ্ধান্ত গ্রহণ করে। এই সিদ্ধান্তের মধ্যে সিন্ডিকেটের প্রাধান্য, কিন্তু এই মজলিস ইলমির কমিটিতে মইয়ে মতম নাইবে মতম নিশ্চিতভাবে থাকতে হয়। তাদেরকে কোনো দিন ডাকে নাই, তাদের কোনো কথাবার্তা শুনে না। তিনি সিন্ডিকেট দ্বারা পরিচালিত। আজকে এই সিন্ডিকেট দ্বারা তিনি অপমান হচ্ছেন, তিনি লাঞ্ছিত হচ্ছেন, আরো বাকি আছে লাঞ্ছিত হওয়া। এই সিন্ডিকেট কারা? 1 নম্বর নিজামুদ্দিন, 2 নম্বর রবিউল হাসান, 3 নম্বর আরো একজন আছে
এদের দ্বারা পরিচালিত হয়। নিচের শিক্ষককে এই মজলিসের কমিটিতে রাখা হয় এবং এই সিন্ডিকেট আগে পরামর্শ হাবিব রহমান কি বলবে, তারা বলবে ঠিক আছে। তখন এই মজলিসের বৈঠকেরা কথাই বলেন না, শুনে থাকে এই দুইজন, নাইবের মতো মইনের মতো। আচ্ছা, 10 দিনের জন্য প্রশাসন বন্ধ দিয়েছে, আমরা সিটি কলের জন্য বন্ধ দিয়েছি। এখন একটা বিরাট সমস্যা না? শনিবার আমরা একটা মিটিং ডেকেছি। গত শনিবারও, এর আগে শনিবার ডাকিছিলাম, মঙ্গলবার বোধ সম্ভবত। শনিবার আমরা আবার মিটিং ডেকেছি, আমাদের জনগণ এসেছে, এলাকাবাসী। যখন পরিচেতনার প্রশাসক ওসি ইয়নু মহোদয়, পৌরসভার দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট সবাই আসতো। আমি তখন জনগণ নিয়ে মাঠে ছিলাম, রাস্তায় ছিলাম। এটা আমাদের দাবি দেওয়া, আমরা করতেই পারি, গণতান্ত্রিক অধিকার। তখন সরকার ইয়নু মহোদয় এবং দৌলতপুর পৌরসভার দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট আমার সাথে কথা বললো রাস্তায়, যে আমরা একটা সমিতি করতে চাই। আমি প্রশাসনকে শ্রদ্ধা করি, আমি বলেছি আপনারা যদি সম্মানজনক সমঝোতা করতে চান আমি রাজি আছি। তখন মাদ্রাসা একটা বৈঠক হয়। মাদ্রাসার বৈঠকে হাবিবুর রহমান চিরাচরিত ভাবে যেভাবে মিথ্যা কথা বলেন তিনি সেভাবে মিথ্যা কথা বলে যাচ্ছেন। ওই বৈঠকে মইনে মোহতমা আছেন, নাইবে মোহতমিম আছেন। মহিবুল্লাহ বাবনগরী সুরা টাকার কথা বলতে যে অস্বীকার করতেছেন তিনি। এহিয়া সাহেব অর্থাৎ নাইবে হুজুর না, পরিষ্কার বলতে হুজুর না, মহিবুল্লাহ বাবনগরী আপনাকে বলেছে, আমাদেরকে বলেছে সুরা টাকার জন্য, আমাকে বলেছে। তখন তিনি চুপ হয়ে গেলেন। তখন ইয়নু সাহেব জিনিসটা উপলব্ধি করলেন। তদন্ত অফিসারের সাথে ইয়নু সাহেব পরামর্শ করলেন। ইয়নু সাহেব আমাদের সাথে কথাবার্তা বলে, আমাকে 60 মিনিট সময় দিয়েছিল, অন্যান্যদেরকে 2 মিনিট সময় দিয়েছিল, আমাকে 60 মিনিট সময় দিয়েছিল। আমি ইয়নু সাহেবকে বললাম আমার 1 মিনিট কথা। তিনি হেসে উঠলেন, আচ্ছা বলেন 1 মিনিট কি বলবেন। স্যার এখানে হাজারো সমস্যা, আপনাদের হাতে সময় কম, পূজার ব্যাপারে সরকারি কর্মকর্তা অসম্ভব ব্যস্ত সময় পাশ করতেছে। তিনি বলছেন যে ভাই আমার হাতে সময় কম, আমাকে 15-20 মিনিট সময়ের মধ্যে আমরা এটা শেষ করতে চাই। তা আমি এই জন্য 1 মিনিট সময় নিয়েছি। 1 মিনিট সময়ের মধ্যে আমি কি বলছি এটা আপনাদের সামনে পরিষ্কার করি। আমি বললাম যে আমি আইনের কথা বলছি, আমি প্রশাসনকে সম্মান করি, 1 নাম্বার। প্রশাসনিক সিদ্ধান্ত আমি মেনে নেব, 2 নম্বর। 3 নম্বর, আজকে সুর বসলে সুরের সিদ্ধান্ত মোতাবেক মাদ্রাসা যেদিন খুলবে আমরা সেদিন রাজি আছি। তিনি সুর বসাতে রাজি নেই, কিন্তু ইয়নু সাহেব এবং আমাদের ম্যাজিস্ট্রেট যিনি পৌরসভার দায়িত্বপ্রাপ্ত বটে, তারা কঠোরভাবে, এবং তদন্ত অফিসার যিনি তিনিও কঠোরভাবে বললেন না সুর রাখতে হবে। তখন মহিবুল্লাহ বাবনগরীকে অপারক হয়ে তাদের চাপে বাবনগরীকে ফোন করলো। বাবনগরী বললো 15 তারিখ করো। ওই আগের জায়গায় চলে গেছে। এখন বাবনগরী তিনি বলছেন যে কেউ সুরে রাখতে পারে না মোতালি ছাড়া, কিন্তু বাবনগরী সুরের সভাপতি হিসেবে বাবনগরী সুরে রাখতে পারে। তার মাধ্যমে তিনি বাবনগরী অর্ডার দিলে সুরে ডাকবে মতনে। তিনি প্রথমে অস্বীকার করছে, পরে স্বীকার করছে, তারপর বাবনগর ফোন করে জিনিসটা কনফার্ম হল। তখন আমরা ইয়নু সাহেব বললো যে আপনার 2জন দায়িত্ব 2 জায়গায়, আমাকে এবং হাবিবুর রহমানকে।
আমাকে বললেন যে রাস্তাঘাটে যদি মাদ্রাসার বিষয়ে কোনো গন্ডগোল হয়, কোনো মিছিল হয়, মিটিং হয়, মারামারি হয়, কাটাকাটি, এই দায়িত্ব আপনার উপর থাকবে, আপনি দায়ী হবেন। আমি সাদরে গ্রহণ করলাম। হাবিবুর রহমানকে বললেন যে মাদ্রাসার ভিতরে কোনো কথা, কোনো গন্ডগোল, অনেক কিছু হলে সেই দায়িত্ব আপনাকে বহন করতে হবে, এবং এই বিষয়ে আপনার দুইজন আমাকে অঙ্গীকারনামা দিতে হবে। আমি বললাম হ্যাঁ আমি দেব, আমি করবো না, আমি মিটিং রাখবো না, কারণ প্রশাসন নিরপেক্ষভাবে সিদ্ধান্তটা নিয়েছে, সুতরাং ধন্যবাদ তাদেরকে। যেমন সুরার সিদ্ধান্ত হয়েছে, আমি প্রশাসনের কাছ থেকে অনুমতি নিয়ে আমি আমার জনগণকে গিয়ে বললাম, তারা অবস্থান করতেছে, কিছু গুন্ডা ভান্ডা ঢুকেছে, আমি মাদ্রাসার ভিতরে ঢুকলাম, ঢুকিয়ে তাদেরকে আমি বের করে দিয়েছি। গুন্ডা কারা ঢুকাইছিল? মাদ্রাসা কর্তৃপক্ষ। আচ্ছা গুন্ডা ঢুকে বেখে নিজাম, রবি, আচ্ছা রবি আর নিজাম। কারণ শুক্রবারে, সেই শুক্রবারের শনিবারে বৈঠক হয়েছিল, শুক্রবারের সকালের নামাজের পর, শনিবারের সকালের নামাজের পর হাবিবুর রহমান ভাষণ দিয়েছে মসজিদে। ইজিপ্টে এক শয়তান আনসারি, আমি আনসারি, আরেক শয়তান গোলাম রব্বানী। গোলাম রব্বানী বর্তমান কমিটির সহ সমন্বয়, আমার সহকারী। এই দুজন শয়তান লাগছে। এখন ব্যাপারটা কোথায়? তাহলে গুন্ডা খেয়ে ঢুকেছে আপনি বলেন? আমরা তো মানুষ ঢুকিনি, আমরা মাদ্রাসার গেটে গুলি অন্যায় কাজ করার জন্য আমরা যাইনি, আমরা রাস্তায় অবস্থান নিয়েছি। তাহলে সকাল থেকেই উস্কানিমূলক কথাবার্তা, বাইরে থেকে ছেলে, মাদ্রাসার ছেলে নিয়ে আসছে, বাইরে থেকে অবস্থান করতেছে, মাদ্রাসা খানা খাওয়াইতেছে, তাদেরকে লালন পালন করতেছে, এগুলো করতেছে দুইজন। তাদের নেতা হলো হাবিবুর রহমান, সিন্ডিকেট। আসেন আপনি, আমার সাথে সাথে খবর আসছে। আমি বললাম যে শয়তান না হলে হাবিবুর রহমান চিকিৎসা কে করবে? হাবিবুর রহমান চিকিৎসা করার জন্য শয়তানের প্রয়োজন আছে। ঠিক আছে, আমাকে শয়তান বলুন। এখন একটা ট্রাম কাটতে আছে হাবিবুর রহমান এলাকার মধ্যে। আমাদের এই পাঁচটি এলাকা, সুবিল পর্যন্ত 7টি 8টি এলাকা আছে, 13টি সংগঠন আছে সংরক্ষণ পরিষদের 2020 সালের। হাজার হাজার নেতা কর্মী আছে, আলহামদুলিল্লাহ। তখন একটা ট্রাম কার্ড হাবিবুর রহমান কিনল, ইউসুফ আনসারি সলিমের কার্ড, সলিমকে মোহতেমেম করার জন্য কাজ করতেছে। এটা হলো হাবিবুর রহমানের শেষ কার্ড। এই কার্ড খেলার সুযোগ নাই। যে কার্ড খেলুক না কেন, হাবিবুর রহমান এখানে থাকতে পারবে না। বৃহত্তর আন্দোলন, যুগপৎ আন্দোলন, যতক্ষণ না পর্যন্ত হাবিবুর রহমান এবং মোতাওয়াল্লি খলিল কুরাইশি অবসর গ্রহণ করবে না, ততক্ষণ আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। এ কথা বুলক করে বিশ্বাস করা ঠিক হবে না। হাবিবুর রহমানের সসম্মানে পদত্যাগ করে চলে গেলে তো ভালো, আহ্বান জানাইতেছি। একজন আলেম হিসেবে, নামদারি আলেম হিসেবে আপনি সসম্মানে চলে যান, নতুবা আপনার পরিণতি খুব ভয়ানক হবে। আমাদের প্রতিটি প্রধানমন্ত্রী কি বলতেন আপনারা নিশ্চয়ই জানেন, আমি কি দোষ করেছি? হাবিবুর রহমান বলে আমি কি দোষ করেছি? আরে তুমি কি দোষ করেছো তুমি জানো না? তুমি আমার চেয়ে ভালো জানো। এগুলো আমরা বলবো, এখন করব। যতক্ষণ না পর্যন্ত হাবিবুর রহমান বিচারিত হবে না, ততক্ষণ এই আন্দোলন চলবে। যদি সুরা প্রসঙ্গে একটু কথা বলি, সুরের সম্মানিত সদস্যবৃন্দ, সবার সাথে আমার পরিচয় আছে, বন্ধুত্ব আছে, আমি পরিচিত তাদের কাছে। সুর সদস্যদের কাছে আমার আহ্বান থাকবে, আপনার আসুন, সঠিক সিদ্ধান্তটা দেন, হকের উপর রায়টা দিয়ে যাবেন। আর যদি হকের উপর রায় না দেন, এলাকাবাসী মানবে না। আমি জানি আজাদি বাজারে কি হইতেছে, কি চলতেছে,
ফটিয়ে কি হইতেছে, কি চলতেছে? হাবিবুর রহমানকে সাক নাই, হাবিবুর রহমান এখান থেকে অপসারিত হতে হবে। ইউনেস্কুম সদর, খালু সদর হাবিবুর রহমানকে রক্ষা করতে পারবে না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন যাই দশা খাওয়ার বেশি